একটা দুটো দল বাদে আমরা সবাই বলেছি ফেব্রুয়ারি প্রথমার্ধের জাতীয় নির্বাচনের দিন একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। অথচ আপনারা অন্য জায়গায় ভিন্ন মত উল্লেখ করলেন না, কিন্তু এখানে একটা দুটো দল যেটা উল্লেখ করেছে আপনারা একই সাথে সেই প্রস্তাবনাও আপনারা দিয়ে দিয়েছেন। তা আপনাদের ইন্টেনশন নিয়ে কেউ যদি প্রশ্ন করে, আপনাদের উদ্দেশ্য নিয়ে কেউ যদি প্রশ্ন করে, আপনারা দেশটাকে বাস্তবে আপনারা কোথায় নিয়ে যেতে চান? আপনারাকে নতুন করে একটা সংঘাতের দিকে কি আপনারা কি নিয়ে যেতে চান? আমি মনে করি এই জায়গায় দাঁড়ানোর কোনো সুযোগ নেই। এখন যে পরিস্থিতি, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার, আমি আশা করব ঠান্ডা মাথায় সরকার সংকট উত্তরণের পথ থেকে তার বেরিয়ে আসতে পারে। 1 নম্বর প্রস্তাব, সরকার ঐক্যমত কমিশনের যে সমস্ত ব্যাপারে আমরা একমত হয়েছি তার উপরে সরকার তারা অবস্থান গ্রহণ করবেন। আমরা জুলাই সমঝোতা সনদে স্বাক্ষর করে আমরা কোনো ভুল করিনি, আমরা কোনো অন্যায় করিনি। আমরা যেটার সাথে 7 মাস আমরা আলাপ আলোচনা করেছি একটা রাজনৈতিক সদিচ্ছার জায়গা থেকে, বোঝাপড়ার জায়গা থেকে সংকট উত্তরণের জন্য সংস্কারের ব্যাপারে গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ আমাদের যে কমিটমেন্ট 31 দফায় আমরা বলেছি তার উপরে ভিত্তি করে আমরা এই জায়গাটা আমরা হাজির করেছি। সরকার তার উপরে আজকে আপনারা দাঁড়াবেন। আপনারা 2 নম্বর হচ্ছে আমরা বলেছি নির্বাচনের দিন গণভোটের ব্যাপারে আপনারা একটা আদেশ বা প্রজ্ঞাপন আপনারা জারি করতে পারেন। কারণ এর আগে এখন যে সময় বাংলাদেশ দুটো নির্বাচনের ঝুঁকি বাংলাদেশের পক্ষে নেওয়া সম্ভব না, প্রশাসনিক, আর্থিক সহ অন্যান্য ঝুঁকি, এবং এই ঝুঁকি যদি এই পথে হাঁটেন অভ্যুত্থানকারী দলগুলোর মধ্যে বিরোধ, বিভাজন, হিংসা চূড়ান্ত পর্যায়ে যাবার আশঙ্কা আছে। এবং সেজন্য কথা বলতে চাই, এজেন্ডাটা ছোট করে নিয়ে আসেন। সরকারকে শেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে আপনারা মেহরবানি করে হাসিনার মতন কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। ঐক্যমত কমিশনকে বলতে চাই আপনারা আপনাদের দায়িত্ব আজকে 31শে অক্টোবর আপনাদের মেয়াদ আজকে শেষ হয়েছে, কিন্তু বাস্তবে আপনাদের প্রস্তাবনার মধ্যে আপনারা বহু ধরনের উস্কানি আপনারা তৈরি করেছেন, বহু ধরনের অস্থিতিশীলতার উপাদান এখানে আপনারা যুক্ত করেছেন। আমি আশা করব সরকার কোনো উস্কানির পথে হাঁটবে না, সরকার কোনো বিরোধ বৈরিতার পথে হাঁটবে না, সরকার সমঝোতা ঐক্যমতের জায়গাটার পথে হাঁটবে। গতকালকেও তারা যেটা বলেছেন, আসিফ নজরুল যেটা গণমাধ্যমে বলেছেন, আমরা দেখতে চাই আগামী 2-1 দিনের মধ্যে আপনারা ফেব্রুয়ারি মাসের নির্বাচন, একই দিনে গণভোটের যে আয়োজন সে ব্যাপারে আপনারা সিদ্ধান্ত জানাবেন। দ্বিতীয়ত আমরা বলেছি আপনারা পার্লামেন্টে একই সাথে এক্সট্রাঅর্ডিনারি কিছু ক্ষমতা থাকবে, সেটা ব্যাপারে আমরা একমত হয়েছি। কিন্তু 270 দিন পরে সনদগুলো যদি কার্যকারী পার্লামেন্ট করতে না পারে অটোমেটিক এটা সংবিধানে যুক্ত হবে, এটা তো আরেক ধরনের ফ্যাসিবাদী তৎপরতা। আইয়ুব খান একবার এলএফও জারি করে এ ধরনের নির্দেশনা দিয়েছিল। আমরা নিশ্চয়ই আইয়ুব খানের যুগে, ইয়াহিয়া খানের যুগে কেউ নিশ্চয়ই আমরা ফিরতে চাই না। যেটা বলে শেষ করব, এই জায়গা থেকে আপনারা বাংলাদেশের সরকারের উপর এখন আমরা আস্থা রাখতে চাই। ফেব্রুয়ারি নির্বাচন কোনো কারণে যদি বিপদগ্রস্ত হয়, যদি ঝুঁকির মধ্যে পড়ে এই সরকার, তারাও কিন্তু বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে। বাংলাদেশ অনাকাঙ্ক্ষিত সংঘাত, সংঘর্ষ, এমনকি গৃহযুদ্ধের যে বিপদের কথা অনেকে বলছেন, প্রকারান্তরে এই গৃহযুদ্ধের দিকে অনেকে নিয়ে যেতে চান, সে পথে কোনোভাবে আমরা হাঁটব না। আমি আশা করি আমরা প্রজ্ঞা, দূরদর্শিতার পরিচয় দেব। আর শেষ কথা, জাসদের নেতাকর্মী সহ যুগপথের সকল শরিকদেরকে যারা বাইরে ছিলেন, গণতান্ত্রিক উত্তরণ পর্যন্ত রাজপথে সবাইকে জেগে থাকতে হবে। রাজি আছি আমরা? সবাইকে আমরা জেগে থাকতে হবে। রাজি আছেন এতে? কারণ ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইটা জোরদার করতে হবে। প্রতি মুহূর্তে নতুন তৎপরতা, নতুন চক্রান্ত, নতুন ষড়যন্ত্র হবে। অভ্যুত্থানের পিছনে যেমন প্রতি অভ্যুত্থান হাঁটে, বিপ্লবের পিছনে প্রতি বিপ্লব হাঁটে। আমরা ব্যর্থ হলে আমাদের এই সুযোগ নেবার জন্য অনেকে তৈরি হয়ে আছে। কাউকে আমরা ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খেতে দিতে পারি না। এ কথা বলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা। বন্ধুরা, আমরা জানি আজকে শুক্রবার, জুমাবার, আমরা একটার মধ্যে আমাদের সভা শেষ করবো। আমাদের এই বজন আমাদের অতিথি আছেন
তারা মূল্যবান বক্তব্য করবেন। সকলে মনোযোগ সহকারে বক্তব্য শুনবেন এবং আমাদের সময় বিবেচনাটা আমরা নিব। ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর, ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আসসালামু আলাইকুম। জাতীয় নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত, সামনে জাসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আজকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমানের সেই একদলীয় কর্তৃত্ববাদী শাসনকে চ্যালেঞ্জ করে জন্ম নেওয়া মেধাবী তরুণদের সংগঠন, আজকে যে আমরা 24-এর গণ অভ্যুত্থান জেনজি সফল করেছে, তরুণরা লড়াই করেছে, আমি মনে করি এই লড়াইয়ের প্রেরণাও আমরা পেয়েছি জাসদের প্রতিরোধের সংগ্রাম থেকে। এবং আমি একটু দেরিতে এসেছি, স্বপন ভাই আগেই বলছিল যে ভাই তুমি আসবা কিনা। আমি আমাদের একটা ডকুমেন্টারি তৈরির কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, ওখান থেকে জাস্ট এসেছি। কারণ হচ্ছে আজকের এই দিনে যদি আসলে এইখানে না আসতাম এটা ভুল হতো অনেক দিক থেকে। প্রথমত জাসদের যে রাজনৈতিক জন্ম এবং তার যে ধারাবাহিক সংগ্রাম এবং বাংলাদেশের পরবর্তী পট পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটার সাথে আমাদের যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের কিছুটা মিল রয়েছে। জাসদ সেই সময়ে মুক্তিযুদ্ধের পরপর শেখ মুজিবুর রহমানের মতো ওই সময়ের একজন জনপ্রিয় এবং প্রভাবশালী নেতা এবং তার শাসনকে চ্যালেঞ্জ করে জন্ম নিয়েছিল এবং এই জাসদকে গ্রহণ করেছিল সেই সময়ের বিশেষ করে তরুণ, শিক্ষিত এবং সাধারণ মানুষও। বেশিরভাগ বিশ্ববিদ্যালয় কলেজগুলোর নিয়মিত যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, জাসদের নেতৃবৃন্দ জয়লাভ করেছে এবং জাসদের একটা জয় জয়কার ছিল। তরুণ থেকে শুরু করে প্রবীণদেরও বলা চলে একটা অংশকে তারা সে সময় তাদের পক্ষে নিতে সক্ষম হয়েছিল। কিন্তু পরবর্তী রাষ্ট্রীয় যে নিপীড়ন এবং দমন পীড়নের নীতি এবং অস্ত্রের মুখে আসলে জাসদের দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না। মান্না ভাইয়ের সাথে, রব্বারের সাথে ইনফর্মাল আলাপে বলছিলাম বোঝার জন্য যে ভাই এই রকমের একটা সংগঠন তৈরি করে এত মেধাবী লোকজনের সংশ্লিষ্টতা ছিল, কিন্তু জাসদের সংকটটা কেন তৈরি হলো। তো মান্না ভাই, রব ভাইয়ের আলোচনায় দুটো বিষয় আমি বুঝতে পেরেছিলাম এবং আমার রাজনৈতিক পথ চলায় আমি এই দুটো বিষয়ের অভিজ্ঞতা অর্জন করেছি। যে একটা ছিল সেই সময় রাষ্ট্রযন্ত্রের যে একেবারেই একটা চরম দমন পীড়ন এবং কিছুটা নেতৃবৃন্দের একটু সিদ্ধান্তের কিছু ভুল পদক্ষেপ এবং একটা আর্থিক সংকট। ঠিক সেই সংকটটা আমরা ফেস করেছি। আমরা যখন এই শেখ হাসিনার এরকমের একটা প্রভাবশালী, পরাক্রমশালী কর্তৃত্ববাদী শাসনকে চ্যালেঞ্জ করেছিলাম, আন্দোলন সংগ্রাম করেছিলাম, সে সময় আমরাও কিন্তু একটা প্রচণ্ড রকমের দমন পীড়নের শিকার হয়েছিলাম। তো আজকে এই মঞ্চে যারা দাঁড়িয়ে আছে, আমাদের সৌভাগ্য যে তারা আমাদের প্রতিটি সংকটে আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা যখন রাজপথে রক্তাক্ত হয়েছি, তারা হসপিটালে গিয়ে মাথায়, শরীরে একটা আশীর্বাদের হাত বুলিয়ে দিয়েছে, আমাদের জন্য আবার রাজপথে দাঁড়িয়েছে। সেটা আমাদেরকে এনকারেজ করেছে। যেটা আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমি ওনার প্রায় অনেকগুলো বক্তব্য শুনেছিলাম। ইনফর্মালি ফর্মাল উনি বলেছিলেন, ভাই আমাদের ছাত্ররা কোথায়, আমাদের তরুণরা কোথায়, তারা আন্দোলনে আসছে না কেন, তাদেরকে আমাদের কানেক্ট করতে হবে, তোমরা তো তরুণ, তোমরা চেষ্টা করো। আমি মহাসচিবকে বলতে চাই যে আমরা শেষ পর্যন্ত তরুণদেরকে কানেক্ট করেছি, তরুণদেরকে রাস্তায় নামিয়েছি এবং গণ অভ্যুত্থান সফল হয়েছে। আশা করি আপনি এখন একটা তৃপ্তি আছে, অন্তত আপনি এই রকম একটা পরিবর্তনের সাক্ষী এবং দেখেছেন এবং আপনি নিজেও এই বয়সে অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং আপনারা আমাদের অনুপ্রেরণা ছিলেন। তো এই জন্য বলছি, জাসদের এই জন্মদিনের এই দিনে যদি আসলে আমরা না আসতে পারতাম, এটা আমার জন্য একটা কষ্টের হতো। তো আজকের এই দিনে জাসদের এই গণতান্ত্রিক লড়াইয়ের আত্মদানকারী নেতৃবৃন্দ থেকে শুরু করে এখনও যারা জীবিত আছেন, তাদের প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা। একই সাথে আজকের এই সময়ের জাতীয় সংকটের একটি কথা বলে শেষ করতে চাই যে এখনকার আমরা যদি পাবলিক পারসেপশন এবং তরুণদের পারসেপশনটা বুঝতে চাই, যেটা আওয়ামী লীগ কিন্তু অনেক আগেই
বুঝে কিছুটা পদক্ষেপ নিতে চেষ্টা করেছিল। এখন এই রাজনীতিতে আপনার কথার বাকযুদ্ধ, মেধার যুদ্ধের পাশাপাশি একটা বড় জায়গা হচ্ছে সাইবার যুদ্ধের জায়গা, সাইবার ওয়ার্ল্ডের ক্ষেত্রটা। এইখানে যেভাবে বিভ্রান্তিকর ভুল ন্যারেটিভগুলো অডিও ভিডিও বিভিন্ন ফরম্যাটে মানুষের মাঝে তুলে ধরা হচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে। দেখেন, ইন্ডিভিজুয়ালভাবে বলতে গেলে যে এই লড়াইয়ের জন্য ব্যক্তিগতভাবে আমি কিংবা আমার সহকর্মীরা আমরা কি কম স্যাক্রিফাইস করেছি? হাত ভেঙেছে, পা ভেঙেছে, চোখ হারিয়েছে। ঠিক একইভাবে এখানে সিনিয়র নেতৃবৃন্দ এই বয়সে আমরা গণতন্ত্র মঞ্চ গঠন করেছিলাম যখন রাজনৈতিক আন্দোলন মুখ থুবড়ে পড়েছিল। জাফরুল্লাহ চৌধুরী আমাদের মাঝে নাই, তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। তার ওই গণস্বাস্থ্যে আমাদেরকে ডেকে কথা বলেছেন, তিনি অনুপ্রাণিত করেছিলেন আমাদেরকে যে ভাই কিছু একটা করতে হবে, সব কিছু বিএনপির উপরে চেয়ে থাকলে হবে না, বিএনপির অনেক লিমিটেশনস আছে, কাজে আপনারা কিছু করেন। সাইফুল ভাই, জুনায়েদ সাকিব ভাই, রব ভাই সে সময় সুস্থ ছিলেন, সব মিটিংগুলোতে অংশ নিয়েছেন, মান্না ভাই, স্বপন ভাই, বাবলু ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ আমরা দিনের পর দিন আলাপ আলোচনা কথাবার্তার মধ্যে দিয়ে এই ফ্যাসিবাদ প্রতিরোধের এই গণতন্ত্র মঞ্চ গঠন করি। বাবলু ভাইয়ের মতো মানুষ এই বয়সেও পুলিশের ধাক্কা খেয়েছেন, সাকিব ভাইয়ের মতো মানুষ গলা টিপে ধরেছে, লাঞ্ছিত হয়েছে, আমরা সবাই লাঞ্ছিত হয়েছি। তো আজকে আমাদেরকে যদি সোশ্যাল মিডিয়াতে বুলিং করে বা সাইবার হ্যারাসমেন্ট করে বলে আমরা সংস্কারের পক্ষের লোক না, আমরা সংস্কার চাই না, আমরা বিএনপি যেটা চাই সেটা চাই, এর চেয়ে ব্যাককল এবং আহাম্মক অকৃতজ্ঞ আর কোনো আছে? কিন্তু একটা শ্রেণী একটা কালেকটিভ ক্যাম্পেইন করছে এই সংস্কার নিয়ে। আমরা আলাপ আলোচনা করেছি, সাকিব ভাই এখানে নাই, সাইফুল ভাই, মঞ্জু ভাই, আমরা চেষ্টা করেছি যে সব পক্ষের সাথে কিভাবে একটা সমন্বয় করে আমরা শেষ পর্যন্ত একটা কনক্লুশনে পৌঁছাতে পারি। তো ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনায় আমরা একমত হয়েছি যে যেহেতু অনেকে গণভোট চাচ্ছে, আমি ব্যক্তিগতভাবে আমার দলও গণভোটের পক্ষে, যেটা জাতীয় সংসদের এলইডি ভবনে আমরা ঐক্যমত্য কমিশনের সাথে আলাপ আলোচনায় বলেছিলাম। তো সবাই একমত হয়েছে যে এটা তাহলে গণভোটের মাধ্যমে পাশ করা হবে। এখন ঐক্যমত্য কমিশন যদি এই আলাপ আলোচনাটা আরও 3 মাস আগে শেষ করতে পারত, 6 মাস আগে শেষ করতে পারত, তারা তখন একটা গণভোট করে শেষ করতে পারত। এখন সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচনের মাঠে ক্যাম্পেইন কিংবা জনসংযোগ করে বেড়াচ্ছেন। আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারিতে কিংবা জানুয়ারিতেও চাইলে সরকার ইলেকশন করতে পারে, কারণ ইলেকশনের জন্য প্রধান যে বিষয়টা আমাদের সামনে ছিল জুলাই সনদের বিষয়ে ঐক্যমত এবং জুলাইয়ের ঘোষণাপত্র, সেটি হয়েছে। এখন তো নির্বাচনের ক্ষেত্রে আমাদের কোনো ব্যারিয়ার নাই, তো এই নির্বাচনের আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন একটা কালেকটিভ ক্যাম্পেইন শুধু রাজনৈতিক ফায়দা লাভের জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে। ধান্দাবাজিটা কি? ওই পর্দার আড়ালের আলোচনা আমরা জানি। অনেকে বিরোধী দল হতে দেন দরবার চালাচ্ছে যে আমাদেরকে স্বীকৃতি দেবেন তাহলে আমরা আছি। অনেকে 10টার জায়গায় 15টা সিট বার্গেনিং করার জন্য এটাকে একটা টুল হিসেবে সামনে নিয়ে এসে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি করতে চাচ্ছে, শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে নয়। তাই সাইফুল ভাই যেটা বলেছেন সেই কথায় কথা মিলে আমরা বলতে চাই, সবচেয়ে সংস্কারের লড়াই বিএনপির 10 দফা থেকে 27 দফা, 27 দফা থেকে 31 দফা এবং 31 দফা থেকে এই জুলাই ঐক্যমতে বিএনপিকে অনেকগুলো দাবিতে একমত করানোর ক্ষেত্রে গণতন্ত্র মঞ্চ, আমার এবি পার্টির আমাদের ভূমিকা আছে। কারণ সবাই মিলে তো রাষ্ট্রটা গড়তে হবে, কোনো কিছু চাপিয়ে দিয়ে তো হবে না, অনৈক্য রেখে তো হবে না। তো কাজে আজকে যে গণভোটের দাবিটা তোলা হচ্ছে, সহজ ভাষায় আপনারা একটু বুঝেন এবং বলেন। ডিসেম্বরে যদি তফসিল হয়, ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, সময় বাকি আছে নির্বাচন আগে 1 মাস। 1 মাসের আগে কি একটা গণভোট সম্ভব? এবং এই দুর্বল প্রশাসন এবং সরকারও ক্ষণে ক্ষণে বদলায়, আকাশের মেঘের মতো বদলায়, এক এক সময় এক এক পজিশন নেয়, আমরা দেখি এক এক ধরনের কথাবার্তা। সো এখন আমরা মনে করি যে এই গণভোট নিয়ে যদি আমাদের এই বিভক্তি এবং বিভাজন থাকে, তাহলে আমরা যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, তাদেরকে পরাজিত করেছি, তাদেরকে রাজনীতিতে সুযোগ না দেওয়ার কথা বলছি, তারাই কিন্তু সুযোগ নেবে, একটা অন্যরকমের পরিস্থিতি ক্রিয়েট করে। জার্মানির কিছুদিন আগে এক মিনিস্টার আসছিল, উনি অর্থনৈতিক আঞ্চলিক শান্তি স্থিতিতে কোঅপারেশনের দায়িত্ব বোধহয় পালন করে। ওনাকে আমি পরিষ্কারভাবে বলছিলাম
যে তোমাদের দেশের নাৎসিরা যেই কারণে নিষিদ্ধ, এইখানে আওয়ামী লীগ এবং তার দোসর হিসেবে পরিচিত জাতীয় পার্টি এগুলো ওই কারণে নিষিদ্ধ এবং আগামী রাজনীতিতে তারা অংশগ্রহণ করবে না, বাট বাকিরা অংশগ্রহণ করবে এবং সবচেয়ে একটা উৎসবমুখর প্রতিযোগিতামূলক ইলেকশন হবে। মহাসচিব এখানে আছেন, ওনারা এত জাতীয় ইস্যুতে ব্যস্ত থাকেন, অনেক বিষয় ওনাদের নজরে আসে কিনা জানি না, কিন্তু ঘটনাগুলো পত্র পত্রিকা মিডিয়াতে সবাই আসছে, ব্যাখ্যা বিশ্লেষণ করছে। আমরা যারা লড়াই করেছি বিএনপির সাথে, আমাদের সাথে যদি বিএনপির আচরণটা এমন হয়, জুনায়েদ সাকির এলাকায় নাস্তিক ধর্মবিদ্বেষী ব্যানার ক্রিয়েট করে তার ছবিতে জুতা ঝাড়ু পেটা করে বিএনপির কর্মীরা, আন্দালিব রহমান পার্থর এলাকায় যদি জুতা ঝাড়ু মিছিল করে, আমার এলাকায় যদি আমাকে অবরুদ্ধ করে, রব ভাইয়ের এলাকায় তার সমাবেশ পণ্ড করে, মান্না ভাইয়ের এলাকায় বাধার সৃষ্টি করে, তাহলে কিন্তু এটা গোটা দেশের মানুষ না, আন্তর্জাতিক পরিসরও বিএনপির প্রতি একটা চরম একটা বাজে এবং ভুল মেসেজ যাচ্ছে। এই বিষয়টা আপনাদের আমলে নিয়ে কিছু পদক্ষেপ নেওয়া দরকার। আমাদের মতো জাতীয় নেতৃবৃন্দের সাথে যদি এই ঘটনা ঘটে, আমরা চাই আমাদের বিএনপির ভাই বন্ধুরা, জামাতের ভাই বন্ধুরা সবচেয়ে মজলুম ছিল গত 15-16 বছরে, ঘরে ঘুমাইতে পারে নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, পালিয়ে পালিয়ে বেরিয়েছে। আমাদের সকলের সম্মিলিত লড়াইয়ে এই পরিবর্তন এসেছে। কাজে আজকে আমরা যদি এত অসহিষ্ণুতার পরিচয় দেই, তাই তো শেখ হাসিনার ওই বয়ান এবং ন্যারেটিভই ঠিক হবে যে শেখ হাসিনা সবাইকে দমন পীড়ন করে ঠিক জায়গায় চাপের মুখে রাখতে পেরেছিল। এখন যে আমরা যে গণতান্ত্রিক মুক্ত স্বাধীন পরিবেশের কথা বলছি, দেখেন এখন মিত্ররাই মিল নাই, তারাই একজন আরেকজনকে ধাওয়া দিচ্ছে। তো আশা করি আমাদের সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের এই শুভ বুদ্ধির উদয় হবে এবং আগামী ফেব্রুয়ারি নয়, আমরা মনে করি এখন নির্বাচন জানুয়ারিতে হতে পারে। আমি আগেও বলেছি নতুন বছরের নতুন মাসেই জাতীয় নির্বাচন হোক, প্রধান উপদেষ্টা সেই বিষয়ে, রাষ্ট্রপতি সেই বিষয়ে নির্বাচন কমিশনকে দিক নির্দেশনা দেন এবং জাতীয় নির্বাচনের একই সাথে গণভোট হবে। জাতীয় নির্বাচনের সাথে গণভোটও জনগণের সমর্থন নিয়ে আগামী সংসদে পাশ হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে। জুলাই সনদ এবং জুলাইয়ের আন্দোলনের আকাঙ্ক্ষায় তরুণদের স্পিরিটের আলোকেই আগামীর নতুন বাংলাদেশ গড়ে উঠবে, সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ডাক্তার সাবেক বিপি নুরুল হক নূর। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রাম ঐতিহ্যের 53 বছর জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আজকের এই আলোচনা সভায় এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণফোরামের সম্মানিত সভাপতি, সুপ্রিম কোর্টের প্রভাবশালী আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। শ্রদ্ধাভাজন সভাপতি জননেত্রী তানিয়া রব, আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপবিষ্ট মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, মুজিবুর রহমান মঞ্জু, শহীদুদ্দিন মাহমুদ, আমার বীর মুক্তিযোদ্ধা রফিক বাবলু ভাই, মাইক চলে না, আমার ভিপি নূর কোথায় গেল, চলে গেছে? ভিপি নূর আছে এখানে? সমবেত বন্ধুগণ, জাসদের বয়স 52 বছর আর বাংলাদেশের বয়স 53 বছর। সময়ের ব্যবধানে আপনারা কিন্তু খুবই পিঠেপিঠি অবস্থা। যারা জাসদের জন্ম দিয়েছিলেন বা জাসদের সাথে সম্পৃক্ত ছিলেন, মাঠ পর্যায়ের নেতারা ছিলেন, অনেকের সাথে আমাদের সম্পর্ক ছিল, একসাথে আমরা বেড়ে উঠেছি। অনেকে এখানে আছেন, মঞ্চে আছেন, অনেকেই এই দীর্ঘ সময়ে আত্মাহুতি দিয়েছেন, অনেককেই আমরা হারিয়েছি। সেসব ইতিহাস রক্তাক্ত ইতিহাস।
এগুলো আমরা কম বেশি অনেকেই জানি, হয়তো নতুন প্রজন্ম জানে না। সেই অবস্থার মধ্যে আপনারা এখনো দাঁড়িয়ে আছেন। আজকে আসম আব্দুর রব এখানে উপস্থিত থাকলে হয়তো জাতি হিসাবে আজকে ওনাকে নিয়ে আমরা গর্বিত হতাম। ওই যে ওখানে পতাকা উত্তোলন করতেন 8 বিল্ডিংয়ের দোতলা, আপনারা দেখতে পাচ্ছেন ছাদে, সেখানে যিনি বাঁশের লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে পতাকা হাতে আসম আব্দুর রব। আর এদিকে দেখেন পল্টন ময়দানে হাজারো হাজারো লোকের সামনে সেই পতাকা ওনার হাতে বহন করছে। সেই পতাকায় পরবর্তী পর্যায়ে আমরা জাতি মুক্তিযুদ্ধের সময় আমরা বহন করে চলেছি। আজ অবধি সেই জাতীয় পতাকা কিছুটা পরিবর্তিত রূপে আমরা কিন্তু ধারণ করছি। এই ইতিহাসের পটভূমিতে দাঁড়িয়ে ইউনূস সাহেব, আপনি 15 মাসের মাথায়, আগে বলতাম পথ হারিয়েছেন, এখন দেখছি আপনি ছন্দ হারিয়েছেন। যারা ছন্দ হারায় তাদের দিয়ে কোনো অনুষ্ঠান করা যায় না। আপনি যত শিল্পী তুলবেন তার সুরের মধ্যে যদি ছন্দ না থাকে ফল খালি হয়ে যাবে। সুতরাং আপনি এখন যে পর্যায়ে নিয়ে গেছেন গত 2-3 দিনে, আমার তো মনে হয় আপনাকে ক্ষমতার থেকে হটানোর জন্য জনগণ আবার রাস্তায় নামবে। মহা বিপদের মধ্যে আপনিও আছেন, আমাদেরকেও ফেলে দিয়েছেন। এত কথা কিসের? অনেক সময় আপনাকে দেওয়া হয়েছে, অনেক আন্তরিকতা নিয়ে আমরা সবাই মিলে একসাথে মাসের পর মাস আপনাকে সহযোগিতা করেছি। আপনার তো কোনো দল নাই, আপনার কোনো সমর্থক গোষ্ঠী নাই। আপনি নিজে নিজে বলেছেন যে এই যুবকরা যারা আন্দোলনের সামনের কাতারে ছিল, আত্মাহুতি দিয়েছে, তারাই আপনাকে ক্ষমতা বসিয়েছে। খুব ভালো, ওই পর্যন্তই থাকেন। তারপরে আপনি একটা দল করতে দিলেন এনসিপি। আমি বলি এটা কি? ন্যাশনাল চিলড্রেন পার্টি। ন্যাশনাল চিলড্রেন পার্টির বক্তব্য শুনছেন কয়েকদিন ধরে? নাহিদ সাহেব থাকলে ভালো হতো এখানে। আপনাদের হয়েছে কি রে ভাই? বাংলাদেশের ইতিহাস আপনারা জানেন না, লেখাপড়া করেন নাই। পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে 52 ভাষা আন্দোলনে যারা ছিল, আপনাদের মতো এত লাফালাফি কেউ করে নাই। 52 ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা যার যার পেশায় চলে গেছে। পরবর্তী পর্যায়ে অনেক বিখ্যাত বিখ্যাত লোকজন ছিল, কখনো ক্ষমতার অংশীদারিত্ব চাই নাই। 62 শিক্ষা আন্দোলনে যারা ছিল তারও আত্মাহুতি দিয়েছে, পরে শিক্ষা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে চলে গেছে। 69 গণ অভ্যুত্থানে আমরা ছিলাম, অনেকেই এখানে ছিল। আন্দোলন করার পরে আমরা যার যার স্কুল কলেজ পেশায় চলে গেছি, কেউ কোনোদিন ক্ষমতার অংশীদারিত্ব চাই নাই। 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের সন্তানরা রক্ত দিয়েছে। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানি। কেউ কোনোদিন এসা বলে নাই আমরা ক্ষমতার অংশীদারিত্ব চাই। সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমস্ত আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে, আত্মাহুতি দিয়েছে। আপনারা যারা যুবক তারা 90-এর আন্দোলন দেখেছেন, সেখানেও একই অবস্থা ছিল। আজকে আপনারা এইসব নতুন নতুন থিওরি আমাদের সামনে হাজির করতেছেন। দেশের সবচেয়ে পুরানো দলগুলোকে নিয়ে অশ্রাব্য ভাষায় আপনারা কথাবার্তা বলছেন। কি হয়েছে আপনাদের? এত শক্তি কোথায় পেয়েছেন আপনারা? কি চান এই দেশটাকে নিয়ে? আবার সঙ্গে নিয়েছেন কয়েকটি ইসলামিক দল। সকালে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, সন্ধ্যায় এক কথা বলে। ভাই রে ভাই, আপনারা তো পাকিস্তান চান নাই, আপনারা পাকিস্তানের বিরোধিতা করেছেন। 71-এর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের সাথে হাত মিলিয়ে 30 লক্ষ লোককে হত্যা করেছেন। আল বদর, আল শামস, রাজাকার মাঠে নামিয়ে আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছেন। আপনাদের বিচার এখনো শেষ হয় নাই। নাৎসিদের বিচার এখনো চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখনো চালু আছে।
জনগণের বিরুদ্ধে দাঁড়ালে আপনাদেরকেও আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন হতে হবে। শেখ হাসিনার বিচার হবে, ফেসিবাদের বিচার হবে, আওয়ামী লীগের অপকর্ম দুষ্কর্ম সব কিছুর বিচার হবে। ইউনূস সাহেব, আপনি মনে করবেন না আপনি এবং আপনার পরিষদরা যে অপকর্ম করে যাচ্ছে এইটাও বিচারের বাইরে থাকবে না। সুতরাং সম্মানজনকভাবে সুন্দর সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যত দ্রুত আপনি বিদায় হবেন, দেশের 18 কোটি মানুষ মুক্তি পাবে। আমাদের জন আকাঙ্ক্ষা যেটা সৃষ্টি হয়েছে, 54 বছরের যে ত্যাগ তিতিক্ষা, ফখরুল ভাই সহ যারা মাসের পর মাস কারাভোগ করেছে, পুলিশের হাতে হেনস্থা হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মীরা, তারা সেই নির্যাতনের কথা এখনো ভুলে নাই। আজকে আপনি যতই দেরি করবেন, যতই থামসা করবেন, প্রতারণা করবেন, প্রতারণার আশ্রয় নিয়েছেন আর মাঠে নামিয়েছেন কয়েকটি দলকে। আমি মনে করি ইউনূস সাহেব, আপনি যদি সঠিক পথে না থাকেন, বাংলাদেশকে অগ্রসর করে নিয়ে যাবার যে দায়িত্ব আপনি নিয়েছেন, সেখান থেকে যদি বিচ্যুতি ঘটে, আগামী দিনে বাংলাদেশের বিপর্যয়ের জন্য সমস্ত দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। জনগণ আপনাদেরকেও ক্ষমা করবে না। জাসদের এই শুভ জন্মদিনে আমি তাদের আরও উন্নতি এবং সাংগঠনিকভাবে তারা আরও শক্তিশালী হোক। আসম আব্দুর রাউফ ভাই দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে, আমাদের মাঝে আবার যেন রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসতে পারে সেই প্রার্থনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সংগ্রামী সাধারণ সম্পাদক, 24-এর গণ আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক, গণতন্ত্র মঞ্চের প্রভাবশালী নেতা, জননেতা শহীদউদ্দিন মাহমুদ স্বপন। জননেতা শহীদউদ্দিন মাহমুদ স্বপন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের 53তম জন্মবার্ষিকীর আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন আমাদের দলের সিনিয়র সহসভাপতি, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম নেত্রী জননেত্রী তানিয়া রব। আমাদের মাঝে আজকে জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে এবং রাজনীতির বিষয়ে কথা বলবার জন্য উপস্থিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব মাহমুদুর রহমান মান্না, জনাব সাইফুল হক, শেখ রফিকুল ইসলাম বাবলু, মজিবুর রহমান মঞ্জু ভাই, সৈয়দ হাসিবুদ্দিন হোসেন ভাই সহ নুরুল হক নূর, যারা উপস্থিত হয়েছেন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনাদেরকে সবাইকে দলের পক্ষ থেকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনকে সংগঠিত করতে গিয়ে যে সমস্ত নেতৃত্ব, রাজনৈতিক সহযোদ্ধা কর্মী, সাথী বন্ধুরা আত্মহতি দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধ থেকে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী যারা গণতান্ত্রিক আন্দোলনকে সফল করার জন্য সামরিক শাসন, ফ্যাসিবাদী বিরোধী শাসনকে উপেক্ষা করে প্রতিহত করবার জন্য রাজপথে লড়াই সংগ্রাম করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের দল জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি 1972 সালে 31 অক্টোবর প্রতিষ্ঠার সময় যিনি নেতৃত্ব দিয়েছেন, আমাদের মহৎ প্রাণ বাঙালি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কারিগর জনাব সিরাজুল আলম খান এবং মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে
1971 সালের 2 মার্চ সারা বিশ্বের মানুষকে হতবাক করে দিয়ে সারা বিশ্বের মুক্তিকামী মানুষের দিশারি হয়ে পৃথিবীর দেশে দেশে যেখানে জনযুদ্ধ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার আন্দোলন হচ্ছিল, সে আন্দোলনকে উৎসাহিত করে, সে আন্দোলনকে উত্তেজিত করে, সে আন্দোলনকে আরো বেগবান করতে গিয়ে এবং স্বাধীন বাংলাদেশের 3,500 বছরের বাঙালির মুক্তির যেই যন্ত্রণা, বাঙালির পরাধীনতার শৃঙ্খল মুক্ত হওয়ার যে যন্ত্রণা, সেই যন্ত্রণাকে বাস্তবে রূপায়ণ করার জন্য 1971 সালের 2 মার্চ ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ওই পাকিস্তানি কামান, বন্দুক, গুলি সব কিছু উপেক্ষা করে শুধুমাত্র সাহসের উপরে ভর করে দাঁড়িয়ে ওই পূর্ব পাকিস্তানের মাটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে সারা বিশ্বের মুক্তিকামী মানুষকে দেখিয়ে দিয়েছেন এই বাংলার, দক্ষিণ পূর্ব এশিয়ার এই জনগোষ্ঠীর একজন সাধারণ নাগরিক, সাধারণ ছাত্র, যুবক কি সাহসী ভূমিকা অবতীর্ণ হতে পারে এবং এই দেশের মানুষকে মুক্ত করার জন্য কি সাহস তিনি দেখিয়ে দিতে পারেন। বন্ধুরা, সেই সাহসের উপরে ভর করে এই বাঙালির মুক্তিযুদ্ধ, এই বাঙালির স্বাধীনতা, এই বাঙালির ভূখণ্ডের যে অধিকার নিশ্চিত করা, মানচিত্রে তার অধিকার নিশ্চিত করা, পৃথিবীর ইতিহাসে পথ পথ করে বাংলাদেশের পতাকা উড়িয়ে দেওয়ার যে সাহস তিনি দেখিয়েছেন, আজকে এই অনুষ্ঠানে দাঁড়িয়ে তার প্রতিও গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় বন্ধুরা, উনি আমাদের দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। সিদ্দিক মাস্টার, মোশাররফ হোসেন, হাদি মন্টু সহ অসংখ্য সহযোদ্ধাকে আমরা হারিয়েছি। লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের আহত, নিহত হয়েছে। আমাদের মাঝে আজকে মোহাম্মদ শাহজাহান নাই, আমাদের মাঝে শাহজাহান সিরাজ নাই, কাজী আরেফ নাই, নূরে আলম জিগু নাই। আমরা বহু এই স্বাধীনতা আন্দোলনের সংগঠককে আমরা হারিয়েছি। এরপরও আমরা তাদের অনুপ্রেরণায়, তাদের সাহসী যেই অতীত তাকে সামনে রেখে, তার উপর আস্থা রেখে আমরা আজও তাদের এই বাহনকে চালিয়ে নিয়েছি। বন্ধুরা, আমরা আজকে সকল শহীদ এবং সকল পরিবারকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকের এই 53তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বন্ধুরা, আজকে সবাই সভাপতিত্ব করার কথা ছিল আমাদের মহান নেতা জাতীয় বীর আসম আব্দুর রবের। তিনি সভাপতিত্ব করবেন, তিনি অতিথিদের সাথে কথা বলবেন। আমাদের দুর্ভাগ্য, আমরা বেদনা কাতর যে উনি আমাদের মাঝে আসতে পারেন নাই। এই দিকটি ওনার জন্য যেমন আমাদের জন্য তেমন কষ্টের। দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বেঁচে আছেন, কিন্তু এই প্রতিষ্ঠার জন্ম উৎসবে তিনি হাজির হতে পারছেন না। উনি আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, উনি ভালোবাসা জানিয়েছেন, উনি আহ্বান জানিয়েছেন। উনি সশরীরে উপস্থিত না থাকতে পারলেও ওনার সমস্ত চিন্তা শক্তি, ওনার সমস্ত শুভকামনা আমাদের সাথে আছে, আপনাদের সাথে আছে। ওনার যে রাজনীতি, সেই রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি সুবাসিস জানিয়েছেন। বন্ধুরা, আমাদের আজকে জাতীয় রাজনীতির বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন, আমি সে বিষয়ে কথা বলছি না। আমাদের ব্যানারে আপনারা দেখছেন, আমাদের যে ফেস্টুনগুলো এখানে লাগানো আছে সেটিতে দেখছেন মুজিবুর রহমান মঞ্জু বলেছেন প্রত্যেকটি বক্তব্য 1980 সাল থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি বলে আসছে। এগুলো কোনোটি রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন হয় নাই। এটি রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের দাবি আমরাই উত্থাপন করেছি বহু আগের থেকে। আজকে ব্যানারে যে কথাটি লিখা আছে আপনারা দেখেছেন, ফ্যাসিবাদ প্রতিরোধী অংশীদারিত্বের গণতন্ত্র কায়েম করো। কেন এই কথাটি আমরা লিখলাম? ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই চলছে, যে সংগ্রাম চলছে, যেই সংগ্রামে আমরা একটি পর্যায়ে বিজয় হয়েছি, আগামী দিনে সেই সংগ্রামটি জারি রাখবার কেন প্রসঙ্গ আসছে, কেন ফ্যাসিবাদ ফিরে আসবার আমরা অজানা আশঙ্কায় আমরা ভুগি এবং তার থেকে উত্তরণের পথ কি, সেই জন্য আমরা বলছি ফ্যাসিবাদ প্রতিরোধে অংশীদারিত্বের গণতন্ত্র কায়েম করতে হবে। এই অংশীদারিত্বের গণতন্ত্র কি? অথবা আজকে জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদ তৈরি করেছে, অনেক বিতর্ক থাকবার পরও এই জুলাই সনদের মধ্য দিয়ে ফ্যাসিবাদ প্রতিরোধ করবার জন্য, ফ্যাসিবাদকে প্রতিহত করবার জন্য, কর্তৃত্ববাদী শাসন যেন তৈরি না হয় তাকে নিশ্চিত করবার জন্য আমরা জুলাই সনদ তৈরি করেছি। আমরা মনে করি
এটি এক দফা অগ্রগতি। কিন্তু জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি বহুদিন থেকে বলার চেষ্টা করছে যে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা শুধুমাত্র রাজনৈতিক দলের হাতে যতক্ষণ থাকবে, শুধুমাত্র রাজনীতিবিদদের হাতে যতক্ষণ থাকবে, ততক্ষণ ফ্যাসিবাদ বারবার ফিরে আসার সম্ভাবনা থাকবে। সেই জন্য আমরা বলছি অংশীদারিত্বমূলক একটি রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলার আহ্বান জানাচ্ছি আমরা। সে অংশীদারিত্বমূলক রাষ্ট্রীয় কাঠামোটা কি? আমরা বলেছি যে শুধু রাজনৈতিক দল রাষ্ট্রের মালিক নয়, শুধু রাজনৈতিক দলের ক্ষমতায়নের মধ্য দিয়ে গণতন্ত্র বিকশিত হবে না, শুধু রাজনৈতিক দলের ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে রাষ্ট্রের গণতন্ত্র নিশ্চয়তা নিরাপত্তা বিধান করবে না, শুধু রাজনৈতিক দলের ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে বাংলাদেশের যে ফ্যাসিবাদের উৎপাদনের যে কারখানা, ফ্যাসিবাদ তৈরি হওয়ার যে কারখানা এখানে বিরাজমান, সেদিক থেকে নিশ্চয়তা বিধান করে না। সেজন্য আমরা বলছি প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ যারা রাজনৈতিক দলের সদস্য নয়, সমাজ শক্তি সমূহ যারা সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলের ছিল অনেক বেশি শক্তিশালী, আমরা জুলাই গণঅভ্যুত্থানে দেখেছি, গত 15 মাসে দেখেছি ওই শ্রেণী পেশার মানুষেরা যারা নিজেদের স্বার্থ নিয়ে নিজেদের বক্তব্য নিয়ে মাঠে নামে, সেটিকে প্রতিরোধ করা যায় না। কিন্তু রাজনৈতিক দল মাঠে গেলে পুলিশ পিটায়, কিন্তু ওই শ্রেণী পেশার মানুষ সোশ্যাল ফোর্স বিভিন্ন কামার কুমার তেলে জাতি তাঁতি সহ ডাক্তার, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী, সমাজসেবী, আইনজীবী সমস্ত শ্রেণী পেশার মানুষ তার যখন কথা বলবার বক্তব্য দেওয়ার চেষ্টা করে তখন সেটিকে আর প্রতিহত করা যায় না। মেট্রো বন্ধ হয়, রেল বন্ধ হয়, স্কুল কলেজ স্ট্রাইক হয়, এগুলোকে প্রতিকার করা যায় না। আমরা বলছি এই সমাজ শক্তি এটি সমাজে অভূতপূর্ব একটি সাড়া, এটি রাজনৈতিক দল এটিকে ধারণ করতে পারে না। তাই রাষ্ট্র ক্ষমতা রাজনৈতিক দলের পাশাপাশি এই সমাজ শক্তি সমূহ এবং এই শ্রেণী পেশার মানুষদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় অংশীদারিত্ব নিশ্চিত করা না গেলে আমাদের গণতন্ত্রের যে পূর্ণাঙ্গতা, সকল মানুষের রাষ্ট্র, জনগণের রাষ্ট্র, শ্রেণী পেশার মানুষের রাষ্ট্র, কৃষকের রাষ্ট্র, গার্মেন্টস শ্রমিকের রাষ্ট্র, রিক্সাওয়ালার রাষ্ট্র, শ্রমজীবী রাষ্ট্র, এটি কখনো কায়েম হবে না। আর এদেরকে যদি রাষ্ট্রীয় নীতি নির্ধারণ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্বের জায়গায় যদি অংশীদান করতে না পারি, তাহলে এদেরকে যদি ক্ষমতার বাইরে রাখি, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বাইরে রাখি, তাহলে অংশীদারিত্বমূলক রাষ্ট্র কাঠামো গড়ে উঠবে না। আর অংশীদারিত্বমূলক রাষ্ট্র কাঠামো যদি গড়ে না ওঠে, শুধু রাজনৈতিক দলের ক্ষমতায়নের মধ্য দিয়ে, ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা পুনরুত্থানের যে সম্ভাবনা থাকে তাকে শুধু রাজনৈতিক দল প্রতিরোধ করতে পারবে না। ওই শ্রেণী শক্তি, ওই সমাজ শক্তি যারা রাজনৈতিক দলের চেয়ে অনেক শক্তিশালী, অনেক ক্ষেত্রে যারা জুলাই গণঅভ্যুত্থানের প্রমাণ করেছে, তাদেরকে ক্ষমতার অংশীদারিত্ব দিতে হবে। আমরা বলছি পার্লামেন্টের উচ্চকক্ষেও আজকে উচ্চকক্ষ নিয়ে আমরা একমত হয়েছি, কিন্তু এই উচ্চকক্ষে আমরা বলছি রাজনৈতিক দলের প্রতিনিধিদের উচ্চকক্ষে থাকবে, অর্থাৎ নিম্নকক্ষে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে পিআর অথবা আসনের ভিত্তিতে যেভাবে হোক উচ্চকক্ষেই ওই রাজনীতিবিদরা থাকবে। অর্থাৎ রাজনৈতিক দলের নিম্নকক্ষ, উচ্চকক্ষে একটা ডাম্পিং স্টেশন বানানোর আমরা কথা বলছি। আমরা উচ্চকক্ষের সাথে একমত হয়ে ঐক্যমত্য কমিশনে একমত হয়েছি, কিন্তু এর গঠন প্রণালী সম্পর্কে আমাদের আপত্তি আছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে নিম্নকক্ষে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আছে, সেই রাজনীতিবিদদেরকে উচ্চকক্ষে আসন দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতার গুণগত কোনো পরিবর্তন হবে না, ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে না। ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য এই উচ্চকক্ষ কোনো ভূমিকা রাখতে পারবে না। তাই আমরা বলতে চাই এই উচ্চকক্ষে শ্রেণী পেশার মানুষদেরকে অদলীয় ভিত্তিতে নির্বাচন করতে হবে। যারা স্ব পেশায় বিশেষজ্ঞ তাদেরকে সেখানে নিয়ে আসতে হবে। যারা দুর্বৃত্তায়িত বর্তমান ভোট ব্যবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, সৎ মানুষ, নিবেদিত মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক, যাদের এই পার্লামেন্টের চেহারা দেখবার সুযোগ হয় না, ওই মানুষদেরকে পার্লামেন্টের উচ্চকক্ষে আসন সংরক্ষণ করার মধ্য দিয়ে তাদেরকে রাষ্ট্রের মালিকানা নিশ্চিত করার দাবি করছি বন্ধুরা আমরা। এই ছাড়া একজন কৃষককে বাংলাদেশের রাষ্ট্রের মালিক এটি প্রমাণ করার কোনো জায়গা নাই। 5 বছর পর পর একদিন ভোট দেওয়ার মধ্য দিয়ে তার মালিকানা নিশ্চিত হয় না। 5 বছরের ভিতরে রাষ্ট্রের সাথে ওই কৃষকের, ওই শ্রমিকের কোনো সম্পর্ক থাকে না। তার লেনদেন কি, রাষ্ট্রের সাথে তার চুক্তি কি, সেই চুক্তির কোনো ফয়সালা থাকে না। ওই চুক্তির ফয়সালা করবার জন্য
ওই কৃষকের অধিকার কি, তার জন্য তার ক্ষমতা দরকার। ওই শ্রমিকের অধিকার কি, তার জন্য তার ক্ষমতা দরকার। সেই ক্ষমতার জায়গা পার্লামেন্টের উচ্চকক্ষ। বিনয়ের সাথে আজকের এই নেতৃত্বের কাছে বলতে চাই, আপনারা ভাবুন, আপনারা চেষ্টা করুন। আপনাদের সামনে আমরা দেখেছেন এই শক্তি কত দুর্বার, এই শক্তি কত গতিসম্পন্ন। এই শক্তি জুলাইতে আমাদের নেতৃত্ব ছাড়াই ওরা নিজেরা রাজপথে নেমে ওই পুলিশ, ওই বন্দুকের সামনে বুক চেতিয়ে দিয়ে, গুলি খেয়ে, নিজেকে আত্মহত্যা দিয়ে ফ্যাসিবাদকে পালাতে বাধ্য করেছে। সেই মানুষদেরকে বাদ দিয়ে, সেই মানুষদেরকে অংশীদার না করে, সেই শ্রমজীবীদেরকে ক্ষমতার অংশীদারিত্ব না দিয়ে, তাদেরকে আলোচনার টেবিলে না রেখে, বাংলাদেশের যত আলোচনায় হোক, বাংলাদেশের যত সংস্কারে হোক, এই কোনো সংস্কার আগামী দিনে ফ্যাসিবাদকে মোকাবেলা করতে পারবে না। তাই আমরা বলতে চাই, যদি আমরা একটি অংশীদারিত্বমূলক রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলতে পারি, এই সমস্ত মানুষদেরকে রাজনৈতিক দলের ক্ষমতায়নের পাশাপাশি তাদের ক্ষমতায়ন নিশ্চিত করতে পারি, তাহলেই যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে। একজন শ্রমিক যখন মনে করবে সে রাষ্ট্রের মালিক, একজন কৃষক যখন মনে করবে সে রাষ্ট্রের মালিক, সে ক্ষমতার মালিক, তখন সে সকল প্রকার ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ যখনই ফানা তুলবার চেষ্টা করবে, যখনই আমাদের মাঝে ফিরে আসার চেষ্টা করবে, ওই কৃষক, শ্রমিক, সর্বহারারা রাজনৈতিক দলের পাশাপাশি দুর্বার গণ আন্দোলন গড়ে তুলে সেই ফ্যাসিবাদকে ফিরিয়ে দিবে, পালাতে বাধ্য করবে বন্ধুরা। তাই আজকে এই আলোচনায় জাতীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান করছি, আমরা মনে করছি না আজকে সব কিছু হয়ে যাবে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সনদ তৈরি হয়েছে, সেই সনদ আমাদের এগিয়ে যাওয়ার জন্য ভিত্তি তৈরি করেছে। আমাদের যেতে হবে বহুদূর, সেই বহুদূরের চিন্তাটা মাথায় নেওয়ার জন্য আপনাদের প্রতি আহ্বান জানিয়ে আবার আমাদেরকে আজকে আপনারা উপস্থিত হয়ে আমাদের কথা শুনবার এবং আপনারা আমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আসছেন, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব শহীদুদ্দিন মোহাম্মদ স্বপন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক প্রখ্যাত ছাত্র নেতা, ডাকসুর রাজা হিসাবে খ্যাত, নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না। জননেতা জনাব মাহমুদুর রহমান মান্না এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। জনাব সভাপতি, মঞ্চে উপস্থিত বিএনপি সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য নেতৃবৃন্দ, সাথীরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে যারা এখানে আছেন, জাসদের নেতা কর্মী, তাদেরকে জন্মদিনের শুভেচ্ছা। কি উত্তাল দিন ছিল। ৭২-এ যখন জাসদ জন্ম নেয় তখন আমি এর অংশ। আমি দেখেছি কি উচ্ছ্বাস ছাত্রের মধ্যে, যুবকের মধ্যে, সমগ্র জনগণের মধ্যে কি আশার বাণী, আশার ফুল ফুটতে শুরু করেছিল। আজ এতগুলো বছর পরে আবার এখানে আসবার পর মনে হচ্ছে আমি এখানেই আছি। আমি জাসদে নাই, তবু জাসদের সঙ্গে আছি। আমি এখন পর্যন্ত এরকম মনে করি, লড়াইয়ে, সংগ্রামে তাদের সবার সাথে আছি। বিশেষ করে যেই মানুষ আমাকে চট্টগ্রাম থেকে ঢাকায় দিয়ে এসেছিলেন, আমি তো রাজনীতিতে আমার গোড়াপত্তন হয়েছিল চট্টগ্রামে, সেখান থেকে কেন্দ্রে নিয়ে এসেছিলেন তখনকার জাসদের সাধারণ সম্পাদক, এখন সভাপতি জনাব আসম আব্দুল্লাহ। এখন উনি নাই, এখানে নাই, মঞ্চে ছবিতে আছেন। দুজন নেতা ছিলেন, জনাব নূরে আলম সিদ্দিকী ছাত্রলীগের সভাপতি এবং জনাব আসম আব্দুল্লাহ ডাকসুর সহসভাপতি। একজন বক্তৃতা করতেন, মনে হতো একটা প্রশান্তির বাতাস ছড়িয়ে দিচ্ছে, শান্তির বাণীর কথা বলছে। আর আসম আরব বক্তৃতা করতেন রক্ষী বাহিনীর অত্যাচার, শেখ মুজিবের নির্যাতন, কুশাসন, তার বিরুদ্ধে এমন বক্তৃতা করতেন যে বাতাসে দেশালের কাঠি ছাড়া আগুন জ্বলে যেত। আমার মনে আছে উনি একদিন বাইতুল মোকাররমের টিকিট ঘরের উপরে বক্তৃতা করছিলেন। একজন আমাকে বললেন, বাজার থেকে একটা লোক দইয়ের একটা ডুঙ্গি নিয়ে যাচ্ছিল, দাঁড়িয়ে পড়ল, আসম আরব বক্তৃতা করছে। বক্তৃতা শুনতে শুনতে কোন সময় হাত থেকে ডুঙ্গিটা পড়ে গেছে, দইটা ফেটে গেছে, ও টেরই পায়নি, বক্তৃতাই শুনছে। আর একটা লোক বাজার থেকে মাছ কিনে ফিরছিল,
বক্তৃতা শুনতে শুনতে মাছটা পচে গেছে, তার সেদিকে খেয়াল নেই। লোকে বলেছে তোমার মাছ পচে যায়, এখানে দাঁড়িয়ে কি করো। এই অসাধারণ গুণ আশাবাবের মধ্যে ছিল এবং সেজন্যই সারা বাংলাদেশে তখন প্রতিরোধের একটা আগুন জ্বালিয়েছিলেন। বন্ধুগণ, 54 বছর পরে এখন বাংলাদেশ বেশ বড় ধরনের সংকটে আছে। রব ভাই হয়তো এখন সেরকম সুস্থ নয়, কিন্তু আপনারা তো আছেন, ভাবি আছেন, স্বপন আছে, সিরাজ আছেন, সবাই আছে। আমি আপনাদের কাছে প্রত্যাশা করি এই সময় আপনারা আপনাদের ভূমিকা রাখেন। আমরা এবারেও কিন্তু আশায় বুক বেঁধেছিলাম, মনে করেছিলাম সারা পৃথিবীতে এত বড় খ্যাত একজন মানুষ যারা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি নিশ্চয়ই ভালো কিছু করতে পারবেন। নোবেল প্রাইজ পেয়েছেন, সারা দুনিয়াতে মাইক্রো ক্রেডিটে অসাধারণ সাফল্য অর্জন করেছেন, বাংলাদেশের সংস্কারেও সম্ভবত সেই রকম একটা সাফল্য অর্জন করতে পারবেন। 8 মাস ধরে কথা বলেছি, তারপরে একটা চুক্তি সই করেছি, সনদ সই করেছি। সবাই জানেন দলিল যখন লেখা হয়ে যায় সেই দলিল বদলানো যায় না, কিন্তু এরা দলিল বদলে দিয়েছে। যেদিন সই করেছি সেই দিন আর্টিকেল 5 ওই দলিলের মধ্যে জুলাই সনদের সেটা বদলে দিয়েছে। আর এইবার যেটা করলো ঘোষণার মধ্যে, বিএনপি তাদের নিজের বক্তৃতা করেছিল, অনেকগুলো বিষয়ে তাদের দ্বিমত আছে, ইংরেজিতে বলেন নোট অফ ডিসেন্ট। ওনাদের নোট অফ ডিসেন্টের সাথে আমরা কিন্তু একমত নই, আমরা তাদের সাথে সহমত পোষণ করি নাই। কিন্তু বিএনপির নেতারা বলেছেন আমাদের এই ব্যাপারগুলোতে ভিন্নমত আছে, আমরা সেই কারণে আপনাদের আটকাচ্ছি না, আপনারা প্রস্তাব পাশ করে নিয়ে যান, সই করে দেব, কিন্তু যখন ভোট হবে তখন মানুষের কাছে বলবো এই ব্যাপারে আমাদের এই দৃষ্টিভঙ্গি। মানুষ যদি আমাদের সমর্থন করে তাহলে আমরা এটা বাস্তবায়ন করব, আপনাদেরটা করব না। এ তো ঠিক কথাই, জনগণ যা বলবে তাই তো হবে। অতএব তাদের প্রস্তাবে ভিন্নমত থাকলেও আমরা সেটা মেনে নিয়েছিলাম এবং আমরা যেটা বুঝেছি কমিশনও সেটা মেনেছে। অদ্ভুত বিষয়, কমিশন এখন আমাদের সামনে প্রস্তাব হাজির করবার সময় সেই সমস্ত নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত বাদ দিয়ে দিয়েছে। এটা একটা 410 ডিগ্রি হলো না? এই প্রথম ডক্টর ইউনূস এবং তার সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে। আমি একটু ভুল বললাম, প্রথম শোনেন নাই, উনি যাদের কথায় দেশে এসেছিলেন, দেশের দায়িত্ব নিয়েছিলেন, বলেছিলেন ওরা হচ্ছে আমাদের নিয়োগকর্তা, যারা এই আন্দোলনের মূল ভিত্তি তখনকার মতো স্থাপন করেছিল, এখন যারা এনসিপি করে তারাও বলেছে এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে। আচ্ছা, যে এই সরকার দেশে ভালো নির্বাচন দেবে, জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবে, সেই সরকার যদি প্রতারক হয় তাহলে আমাদের করার কি আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস বিরাট মানুষ, নোবেল প্রাইজ পেয়ে বিরাট মানুষ, মাইক্রো ক্রেডিটে বিরাট মানুষ, কিন্তু দেশের রাজনীতিতে এতই ছোট যে মাপাই যায় না। আমি খারাপ বললাম? আমার শিক্ষক খুব সম্মান করি, কিন্তু যিনি ভালো ফুটবল খেলেন উনি যে ভালো ক্রিকেট খেলবেন তা তো হয় না, সাধারণত হয় না। অতএব উনি ওগুলো বোঝেন, রাজনীতি বোঝেন না। আমরা মনে করেছিলাম রাজনীতি বোঝার জন্যে আমাদের সাথে কথা বলবে, ফখরুল ভাইকে ডাকবে, আমাকে ডাকলেই তো আমি দৌড় দেবো, আমি তার ছাত্র, আরও যাদের যাদের পছন্দ করেন ডাকবেন, কথা বলবেন। উনি কারোর সাথে কথাও বলেননি। পার্টি করতে গিয়েছিলেন, একটা SMS দিয়ে দিয়ে পার্টি করছিলেন, ওই পার্টি হয়ও নাই। সেই মানুষ সেই দিন বক্তৃতা করলেন দেশে নির্বাচন নিয়ে সমস্যা আছে, হামলা হতে পারে। শুনেছেন সবাই? হামলা কে করবে? দেশের মাস্তান। আরে দেশের মাস্তান হামলা করলে পুলিশ তো আধা ঘন্টার মধ্যে ঠান্ডা করে দেবে, বড় মাস্তানকে আরবি ঠান্ডা করবে। উনি তাদের কথা বলেন নাই, উনি সরাসরি সম্ভবত এটাই বলেছেন হামলা হতে পারে, সেটা বিদেশ থেকে। বিদেশে তো আছে, কে আছে জানেন না, কারা আছে জানেন না। ওইটা জানবার পরেও এইভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করবার কাজ করলেন কেন? একটা বড় সংকটে পড়েছি আমরা। এখন আমি চাই যে কথা দিয়েছিলেন সেই কথার ভিত্তিতে ডিসেনশনগুলো, দ্বিমতগুলো জনগণের কাছে যাক।
সরকার যে থুতু ফেলেছে সেই থুতু চাটবে আবার আমি জানি না, কিন্তু তাদের তো চাটতে হবে, না হলে ওনারা এইভাবে যদি করতে চান, বিএনপি যদি না মানে, মির্জা ফখরুল ভাই তো ভালো মানুষ, ভদ্রলোক, জিজ্ঞেস করেছে আন্দোলন করবেন, উনি বলেছেন না জামাতের মতো আন্দোলন করব না। জামাত আবার আন্দোলন খেলে, কর্মসূচির নামে সভা করে, বড় প্রোগ্রাম দেয় না। তারা জানে যে এই প্রোগ্রাম মানুষ খাবে না। পিয়ার লোকে বোঝে না, আর যেগুলো নিয়ে কথা বলে বোঝে না। কিন্তু বিএনপি যেটা বলছে সেই জায়গায় যদি দাঁড়ায় তাহলে কি পরিস্থিতি হবে। সাথীরা, বন্ধুরা, আমি বাস্তবত মনে করি দেশ এক বিরাট সংকটের মধ্যে পড়েছে, এবং ফখরুল ভাইকে তা দেখা যাচ্ছে না, কিন্তু আছে। এখন নির্ভর করে ফখরুল ভাইরা কি করবেন। এই সংকট থেকে যদি মনে করেন এই সরকার জাতিকে উদ্ধার করবে, এই সরকারের সে ক্ষমতাই নাই। অনেকে জিজ্ঞেস করে আমাকে, ওরা এরকম কাজ করলো কেন? আমি মনে করি ইট ইজ এ স্টুপিডিটি, বোকামি, নির্বুদ্ধিতা, মূর্খতা। যদি বুঝতেন তাহলে এটা বদলাবার আগে বিএনপির সাথে কথা বলতেন, আমাদের সাথে কথা বলতেন, কারোর সাথে তো কথা বলেন নাই, নিজের মতো করতে গেছেন। এইটা এখন হজম করতে পারবেন? যদি তারা মনে করেন একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন করলেই বিএনপি খুশি হয়ে যাবে, তা আমার মনে হয় না। সিদ্ধান্ত নিতে হবে প্রধানত বিএনপির। আমি আবারও মনে করি এই যে সংস্কার খেলা যেটা ডক্টর ইউনূস করলেন, এটার শেষ পরিণতি তিনি দিতে পারবেন না। এটা দিতে হবে এই মঞ্চে যারা আছে তারা সবাই মিলে যথাযোগ্য পরিণতিতে নিয়ে একটা সফল নির্বাচনের আমাদের কাছে কোনো বিকল্প নাই। যদি নিজেরা ঝগড়া করেন, নিজেদের মধ্যে মারামারি হয়, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কবে কে হাজির হয়ে যাবে তা আপনারা জানেন না। দেশ এখন এমন একটা সংকটের মধ্যে, যখন আমরা নিজেরা যত বেশি ঝামেলা করব, তত অন্ধকারের মধ্যে যেই শক্তি লুকিয়ে আছে তারা এসে আপনাদের অধিকার হরণ করবার চেষ্টা করে। জামাতের বন্ধুদের বলি, তার সাথে সাথে যারা জোট বাঁধছে না তাদেরও বলি, সেই পরিস্থিতি যদি হয় তাহলে 54 বছর পরে, সেই পরিস্থিতি যদি হয় তাহলে 54 বছর পরে আপনারা শামুকের খোলস ভেঙে বাইরে বেরোতে পেরেছেন, আর একবার ওই খোলসের মধ্যে ঢুকতে হবে। বিএনপির অত বড় লোকসান হবে না, আমাদের অত বড় লোকসান হবে না, কিন্তু লোকসান আপনাদের বেশি হবে। এই কারণে সমস্ত রাজনৈতিক শক্তিগুলোর কাছে আমার আবেদন, আজ আপনাদেরই শুভবুদ্ধির পরিচয় দেওয়া দরকার। এই সংকট থেকে বেরিয়ে এসে যাতে আমরা যথাযথভাবে নির্বাচন করতে পারি, সেটা আমাদের করতে হবে। আমাদের কাছে বর্তমান সংকট থেকে বেরিয়ে আসবার জন্যে নির্বাচনের কোনো বিকল্প নাই। বিএনপি যখন গত বছর 5ই আগস্টের পরেই বলেছিল নির্বাচন দিয়ে দেন তাড়াতাড়ি করে, তখন লোকে বিএনপিকে ভুল বুঝেছিল, তখন বলেছিল এখনো রক্তের দাগ শুকায়নি, এরা এখনই নির্বাচন চায়। অথচ আজ 1 বছর পরে সমস্ত মানুষ মনে করে নির্বাচন দরকার। এখন বিশ্বের যত শক্তি তারা মনে করে নির্বাচন দরকার। এই নির্বাচনের জন্য ওদের উপর নির্ভর না করে চলুন আরও বৃহত্তর ঐক্য গড়ি। এবং আমি অপেক্ষা করব, আমি আমার বক্তৃতা এখন শেষ করে দেব, আমি অপেক্ষা করব মির্জা ফখরুল ভাই আমাদের কাছে, আমাদের মাধ্যমে সমগ্র জাতির কাছে এখন কী বাণী পৌঁছে দেন। আবারও বলি, আজ সমস্ত দায়িত্ব বিএনপির ওপরে। আমি বিএনপি করি না, বিএনপির সব প্রস্তাব আমি মানিও না, বিএনপি সবচাইতে ভালো দল আমি তাও বলি না, এর চাইতে ভালো হতে পারে, কিন্তু বর্তমান সময়ের জন্যে এখন রিলে রেসের কাঠি বিএনপির হাতে, তাদের সেই ভূমিকা পালন করতে পারতে হবে। সবাইকে আবারও শুভেচ্ছা, খোদা হাফেজ। ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জেএসডির 53তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই আলোচনায় প্রধান আলোচক হিসাবে এখন আপনাদের সামনে আলোচনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন আপনাদের সামনে বক্তব্য করবেন। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সভানেত্রী
আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় আমাদের আমাদের আসমা আব্দুল রবের যোগ্য সহধর্মিণী এবং রাজনৈতিক বিশিষ্ট নেতৃত্ব তানিয়া রব, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ এবং প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার হাতে একদম সময় নেই। মান্না, মঞ্জু ভাই, নুরু এরা যে সমস্ত প্রশ্ন তুলেছে এর উত্তর দেওয়ার সময় দরকার, সে সময়টুকু আমার হাতে নাই। আমি খুব পরিষ্কার করে অত্যন্ত সংক্ষেপে আমি দু একটা কথা বলব। আমাদের আসমা আব্দুল রব সাহেব আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আমরা যারা ৭১-এর মুক্তিযুদ্ধ করেছি, আমরা সেই সময় থেকেই, বিশেষ করে মুক্তিযুদ্ধের পরে যে ভাই আপনাদের কথায় আমরা কোনো কথা বলতে পারি না, মুক্তিযুদ্ধের পরে আমরা যখন ওই প্রায় একদলীয় শাসন ব্যবস্থার যাতা করে আওয়ামী লীগের দুঃশাসনে, তখন কিন্তু এই আসমা আব্দুল রব এবং জাসদ তারা রুখে দাঁড়িয়েছিলেন। তারাই তখন একমাত্র বাংলাদেশের মানুষের কথাগুলোকে সামনে তুলে আনছিলেন। সেই জন্যে আমরা থেকে আজকেও সেই সালাম জানাই এবং তাকে শ্রদ্ধা বলে তাকে আমরা স্মরণ করি। আমি আজকে এই মঞ্চ থেকে আসমা আব্দুল রব সাহেবের আশু রোগ মুক্তি কামনা করছি। আজকে বোধহয় এই প্রথম এই প্রতিষ্ঠা বার্ষিকীতে রব্বাইকে আমরা পেলাম না, এটা আমার জন্য কষ্টকর। একই সঙ্গে আমরা জানি যে যারা বিশেষ করে আমাদের ভাবি এবং জাসদের যারা নেতাকর্মী আছেন তাদের জন্য একইভাবে কষ্টকর। আমরা সেই জন্য বরং করবো আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। প্রিয় বন্ধুগণ, আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের যে তারা যে কমিটিটা তৈরি করেছিলেন, অর্থাৎ রিফর্মস কমিশন, এই কমিশন দীর্ঘ প্রায় ১ বছর বা ৮ মাস ৯ মাস তারা এই কমিশনে, ঐক্যমত্য কমিশনে তারা আলোচনা করেছেন ঐক্যমতের বিভিন্ন বিশ্ব সংস্কার, বিভিন্ন বিষয়গুলো নিয়ে। প্রায় অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন, কয়েকটা বিষয়ে আমরা একমত হতে পারিনি, সে বিষয়গুলো আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। অর্থাৎ আমাদের এখানে মতভেদ থাকলেও আমরা মূল যে সনদ, সেই সনদে আমরা স্বাক্ষর করেছি। এটাই নিয়ম এবং এটাই আপনার নিয়ম যে আমরা যখন ইলেকশনে যাব, ম্যানিফেস্টোতে এই বিষয়গুলো থাকবে। জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে আমরা সেই বিষয়গুলো আবার সামনে নিয়ে আসবো, সেগুলো আমরা পার্লামেন্টে পাস করে আমরা সেটাকেই দেশের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা নিয়ে আসবো। আর জনগণ ভোট না দেয় তাহলে সেটা বাদ হয়ে যাবে। আবার সেটা যখন সাবমিট করা হলো, বৃষ্টি হচ্ছিল, মনে আছে আমরা সনদ স্বাক্ষর ১৭ তারিখে, সেই দিন বৃষ্টি হচ্ছিল, তার আগে আবার গোলযোগ হয়ে গিয়েছে, সব কিছু লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। সেটাকে আবার ঠিকঠাক করে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যখন একমত হয়ে সেখানে স্বাক্ষর করলাম, বৃষ্টির মধ্যে ছাতা পড়ছিল, ছাতা ধরে দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে, সেটা অনেক পার্থক্য। বিশেষ করে আমরা যে রকম ডিসেন্টগুলো দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয়। সেই জন্য আমরা বলেছি যে ইটস এ ব্রিচ অফ ট্রাস্ট, এটা হচ্ছে একটা আস্থা যে আমরা রেখেছিলাম, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা তারা এখানে বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। আজকে প্রশ্ন উঠেছে, যেটা আমরা বলেছেন বিভিন্নভাবে, আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, বিএনপি সংস্কারের দল। বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্যে দিয়ে। বিএনপি 79-এ বিএনপি তৈরি হয়েছিল,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে বিএনপি সেটাকে নিয়ে এসেছিল, অর্থাৎ শহীদ জিয়াউর রহমান নিয়ে এসেছিলেন। সমস্ত পত্র পত্রিকাগুলো বন্ধ ছিল, সেগুলো সমস্ত খুলে দেওয়া হয়েছিল। মানুষের যে মৌলিক যে অধিকার, সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং সেটা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে একদিকে রাজনৈতিক সংস্কার, অন্যদিকে অর্থনৈতিক সংস্কার, পুরোটাই তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন। পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে গেছেন। আরও পরে তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আমরা প্রথম দিকে না মানলেও উনি কিন্তু একটা নির্বাচন করে 2/3 মেজরিটি নিয়ে এসে এই কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার পাশ করে উনি কিন্তু সেটা সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন এবং সেই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে 4টি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সুতরাং বিএনপি সংস্কার চায় না এই কথা যারা বলে তারা পুরোপুরি জাতির সামনে জাতিকে বিভ্রান্ত করবার জন্য বলে। বিএনপি অবশ্যই সংস্কার চায়। 2016 সালে বিএনপি ভিশন 2030 দিয়েছে সংস্কারের জন্য। বিএনপি সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে আগে 10 দফা ছিল, 27 দফা, তারপর 31 দফা দিয়েছে আপনার এই সংস্কারের জন্য। সুতরাং এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায় যে বিএনপি সংস্কার চায় না। আমরা সংস্কার চাই, সংস্কার করেছি। আমরা প্রত্যেকটা সভায় যেগুলো আপনার আলোচনা হয়েছে সেই সভাগুলোতে থেকেছি এবং শেষ পর্যন্ত সমাধান স্বাক্ষর করেছি। তো আমরা কোনো বিট্রে করিনি, আমরা কোনো বিভ্রান্ত করিনি। বিভ্রান্ত এবং বিট্রিয়াল যে আসে এই ঐক্যমত্য কমিশনে যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে এসেছে। সুতরাং এ ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আমরা অবশ্যই যে সংস্কারগুলো আমরা একমত হয়েছি সেই সংস্কারগুলো অবশ্যই আমরা একমত হব আছি। আমরা ভবিষ্যতের দিনেও সেগুলি আমরা ইমপ্লিমেন্ট করবো যদি আমরা ক্ষমতায় আসি। এবং আমরা যেগুলো পারিনি সেগুলো আমাদের ম্যানিফেস্টোতে নিয়ে এসে সেটা আমরা করব। আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই আমরা নির্বাচন করব, নির্বাচন করতে চাই। এবং আমরা 2026 সালের যে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই। কিন্তু সেই নির্বাচনকে আজকে আপনার বানচাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে লেগেছে, বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। সেখানে 2টো ব্যালট থাকবে, একটি ভোট গণভোটের জন্য, আরেকটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য। সুতরাং এই বিষয়ে কোনো দ্বিমত কারো থাকবে বলে আমি অন্তত মনে করি না। আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে অনুরোধ করবো দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন, উঠতে অনেক করেছেন, সেগুলো আমি বলতে চাই না। এক সময় আপনারা এই দেশের সকল মানুষের চাহিদা ছিল পাকিস্তান স্বাধীন করে, আপনারা সেটার বিরোধিতা করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। কারণ এই দেশের মানুষ কখনো বিট্রিয়ালের যারা বিট্রে করে তাদেরকে ক্ষমা করে না, তারা ক্ষমা পায় না। সুতরাং ওখান থেকে সরে আসুন, নির্বাচন করুন। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক, এটাই আমরা সকলে চাই। জনগণ সরকার গঠিত হোক এবং এই সংকট থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি, সেদিকেই আমাদের যাওয়া দরকার, আমাদের যেতে হবে। আমরা অবশ্যই আমাদের মিত্রদেরকে নিয়ে, যাদের সঙ্গে আমরা দীর্ঘ 15 বছর লড়াই করেছি, একসাথে কাজ করেছি, তাদেরকে সঙ্গে নিয়েই আমরা সরকার গঠন করতে চাই। এবং খুব পরিষ্কার কথা আমরা বলেছি যে আমরা একটা জাতীয় সরকার গঠন করতে চাই নির্বাচনের পরে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আসুন সবাই আমরা এই একসাথে এই নির্বাচনকে উপলক্ষ করে সামনের দিকে এগিয়ে যাই এবং নির্বাচনকে অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে করে একটা আমাদের জনগণের পার্লামেন্ট, জনগণের একটা সরকার গঠন করি, এটাই আমার বক্তব্য। এবং আবারও সব শেষে আমি রব ভাই আশুর মুক্তি কামনা করছি এবং তাকে আমরা আবার আমাদের কাছে ফিরে পেতে চাই। আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা করি। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য নিয়ে আসবেন আজকের এই আলোচনা সভার সভাপতি, গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব।
একটু দাঁড়ান, এখানে শেষ করুক 2 মিনিট, এখানে সভাটা শেষ করুক, এখনই শেষ 2 মিনিট। আসসালামু আলাইকুম। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির 53তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে মঞ্চে উপবিষ্ট আমাদের জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের দলীয় ভাই ও বোনেরা, সকলকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। দলটির জন্ম হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, আজও সেখানে দাঁড়িয়েছি। সমস্ত নেতৃবৃন্দ চলমান সংকট এবং যা কিছু দিক দেখছি আমরা, ভয়াক্ত এবং আতঙ্কের বিষয়, ওগুলো আলোচনা করে গিয়েছে। তাদের সাথে সুর মিলিয়ে আমি একটি বলতে চাই, আমরা কিন্তু ইন্টারিয়াম গভর্নমেন্টকে সারা দেশ এবং জনগণ এবং দলগুলো সমর্থন দিয়েছিল, কিন্তু সেখান থেকে কি হলো? প্রতিদিন আমরা প্রতারিত হচ্ছি। জুলাই সনদে স্বাক্ষর করার পরে এখন নানান ধরনের কথা হচ্ছে। আমরা ভাবছি যে আমরা কি ঠিক কাজ করলাম না? আমি বুঝতে পারি না বিষয়টা এই জায়গায় কেন নিয়ে আসা হলো আজকে। যেহেতু আমাদের দলের ঐতিহাসিক সমস্ত সত্যগুলো নেতৃবৃন্দ বলেছেন, আমি সেদিকে যাচ্ছি না। শুধু আজকে এই জায়গায় দাঁড়িয়ে যারা এই দলটি প্রতিষ্ঠার জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলার জন্য জীবন উৎসর্গ করেছেন, অনেকে আমাদের মাঝে বেঁচে নেই, সকলকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই দলের প্রতিষ্ঠাতা জনাব আসম আব্দুর রহমান, আমার জীবনসঙ্গী, এদেশের অন্যায়ের বিরুদ্ধে একজন মূর্ত প্রতীকের মতো অনবরত যে কথা বলে গিয়েছেন তাকে, এবং তার চেয়ে আরও বেশি স্মরণ করছে আমাদের দাদা সিরাজুল আলম খান ভাইকে। যে কথাটি বলতে চাই বলে শেষ করব, যে এই যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে দল, এখানে নুরু আলোচনা করেছে, মঞ্জু আলোচনা করেছে যে কি সংকট ছিল, তারা একসাথে থাকতে পারেনি কেন। আজকের সংকটটা দিয়ে আপনারা বুঝতে চেষ্টা করুন, তখন এই সংকটই ছিল। হয়তো নেট দুনিয়া ছিল না, ডিজিটাল ছিল না, সেই জন্য সেটা লোকে কম জানতে পেরেছে। আজকের প্রজন্ম তো জানতে পারার কথাই নয়। কিন্তু তবু আমি মনে করি আমরা যারা টিকে আছি, আমরা যারা আদর্শিক রাজনীতি নিয়ে, সততা নিয়ে টিকে আছি, মানুষের পক্ষে কথা বলছি, আমাদের লড়াই কিন্তু চলবে। আমাদের লড়াই চলবে। ফখরুল ভাইয়ের সাথে একসাথে কথা বলছি। আমরা যুগপৎ আন্দোলন ছিলাম। 28শে অক্টোবর যেদিন সাউন্ড গ্রেনেড দিয়ে তাদের মিটিং ভেঙে দেওয়া হয়েছে, আমরা গুটি কয়েক মানুষ সেখান থেকে প্রতিবাদ করেছি। প্রেস ক্লাবের সামনে আমাদের সমাবেশ ছিল। আমরা কিন্তু কেউ কাউকে ছেড়ে যাইনি। সুতরাং যারা এখন নানান রকম কথা বলছে, এনসিপিকে উদ্দেশ্য করে বলি, মাথাটা ঠান্ডা করো বাবা, তোমরা দেশের ভালোটা বুঝো, বুঝার চেষ্টা করো, আমাদের সাথে কথা বলে অভিজ্ঞতা নাও এবং তোমরা সেভাবে তোমাদের পথ তৈরি করো। তোমরা নেহায়েত শিশু, তোমাদেরকে আমি মনে করি তোমাদের বীরত্বের জন্য আমরা কৃতিত্ব দিতে চাই, কিন্তু তোমরা এখন যেটা করছো, এই মুহূর্তে যেটা করছো, সেটা ঠিক রাষ্ট্রটিকে কোথায় নিয়ে পৌঁছাবে সেটা কিন্তু একেবারেই একটি অজানা এবং আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মান্না ভাই বলেছেন কেউ একজন এসে বিসমিল্লাহ বলতে পারে, আমরা ওই জায়গায় যাব কেন? আর আরেকটি বিষয়, বাংলাদেশের অভ্যুদয়ের সাথে এই দেশ প্রতিষ্ঠার সাথে যারা থাকেনি, তারা ইনিয়ে বিনিয়ে মিষ্টি করে অনেক কথা বলে, কিন্তু মূলত ওইটা তো সত্য। তারা তো থাকেনি, তারা তো বিরোধিতা করেছে, তারা তো আমাদের নারীদেরকে, মেয়েদেরকে অসম্মান করেছে। সুতরাং সব মিলিয়ে কথা বলার সময় একটু ভেবে কথা বলবেন, সেই সকল পক্ষকে আহ্বান জানাচ্ছি। এবং আজকে আমরা যারা এখানে একসাথে হয়েছি, আমরা পথ চলবো। আসলে আমরা দাবি করেছিল স্বাধীনতার পরে বিপ্লবী জাতীয় সরকার, সেটা তখন হয়নি। না হওয়ার কারণেই কিন্তু আমরা আমাদের রাষ্ট্রকে, স্বাধীনতাকামী মানুষদের জন্য গড়ে তুলতে পারিনি। আজকে যখন নতুন করে সময় এসেছে, যত অনাচার হোক, যত বাধা আসুক, আমরা যদি ওই প্রতিজ্ঞায় দৃঢ় প্রতিজ্ঞ হই, তাহলে কিন্তু আমরা একসাথে পথ চলতে পারবো, নতুন করে বাংলাদেশটা গড়তে পারবো। সকলকে সে আহ্বান জানিয়ে আজকে 53তম এই প্রতিষ্ঠা বার্ষিকী এখানে সমাপ্তি করছি।